আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশি ব্লগার তুহিনা সাথী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তুহিনা সাথী চাঁদপুর থেকে বলছি। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা অনেকেই আমার প্রথম ভিডিওটি দেখেছেন, অনেকেই লাইক কমেন্ট করেছেন, অনেকে সাবস্ক্রাইবও করেছেন। আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল এই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভোর থেকেই ব্যস্ততা শুরু হয় কর্মজীবী নারীদের। আসলে নারীরা বাহিরে যত বড়ই চাকরি করুক না কেন, সবার আগে নারী হচ্ছে একজন মা। সংসার, সন্তান, সংসারের জন্য রান্না বান্না নারীকেই সামলাতে হয়। সৃষ্টির শুরু থেকেই এমনটা হয়ে আসছে। আমার বেলায়ও ঠিক তাই। প্রতিদিন ফজরের নামাজ পড়ি, রান্নাঘরের কাজ শুরু করি। সকাল ৯টায় অফিস টাইম হওয়াতে সকালের নাস্তা তৈরি করা, দুপুরের জন্য খাবার তৈরি করা, বাচ্চাদের স্কুলের টিফিন এবং ওদের রেডি করিয়ে দেওয়া, সব কিছু এই অল্প সময়ে করা একটু চাপের হয়ে যায়। তবুও এই ৮ বছর ধরে সবগুলো কাজ আল্লাহর রহমতে একা হাতেই সামলে নিচ্ছি। আল্লাহ যদি আমার স্বামী, সন্তান, সংসার এবং সব কিছু ভালো রাখেন, হয়তো সামনেও করতে পারবো। তাছাড়া মানুষ যদি একই কাজ বারবার করে, তাহলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। চাকরি হওয়ার শুরুতে সবকিছু সামলাতে অনেক কষ্ট হয়ে যেত। আমার মেয়ের বয়স তখন ৯ মাস ছিল। ওদের বাবা তখন একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং জব করত। খুবই চাপের ছিল চাকরিটা। সংসারে একেবারেই সময় দিতে পারত না। তখন আমার মা আমার কাছে কয়েক মাস ছিলেন। পরে একটানা থাকতে পারেন না, কারণ আমার ভাইয়েরও ছোট বাচ্চা ছিল। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ সেই কঠিন সময়গুলো কোনো না কোনোভাবে পার করে নিয়েছেন। এখনো একমাত্র আমার মাই আমাকে সহযোগিতা করেন। কোনো বিশেষ প্রয়োজন বা অসুস্থতায় একবার ফোন করলে আম্মা আমার কাছে ছুটে চলে আসেন। আমাদের আলাদা করে কাজের কোনো লোক নেই। আমার হাজব্যান্ড আর আমি মিলে একা সবটা সামলে নিচ্ছি। আরো কয়েক বছর আগে আমার হাজব্যান্ড ওই চাকরিটা ছেড়ে দিয়ে নিজে ব্যবসা দিয়েছে। তাই এখন সংসারে কিছুটা সময় দিতে পারে। যখন আমার আম্মা বাসায় না থাকে, তখন আমার হাজব্যান্ডই বাবুকে দেখাশোনা করে। আমি আসার পর ও চেম্বারে যায়। চাকরির শুরুতে বা অন্যান্য সময়ে সকালের নাস্তায় রুটিটা বেলেই তৈরি করতাম। কিন্তু পরে রান্না করতে গেলে সময় একেবারেই হতো না। সব এলোমেলো হয়ে যেত। তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছি বেলা ছাড়া রুটিটা তৈরি করব। এভাবে রুটি তৈরি করাতে আমার অনেক সুবিধা হয়। অনেকটা সময় বেঁচে যায়, যে জন্য বাকি কাজগুলো চিন্তামুক্ত থেকে রিল্যাক্সে করতে পারি। অনেকেরই এই রুটিটা ঠিকঠাক মতো হয় না। শুরুতে আমারও এমনটা হয়েছিল। তাওয়ায় রুটিটা আটকে থাকতো। পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছে। ৩টা স্টেপ ফলো করলে এই রুটিটা ঠিকঠাক মতো হয়ে যায়। প্রথম স্টেপ হচ্ছে আটা বা ময়দা সাথে সামান্য লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিলেই একটা ডো তৈরি হয়ে যায়। তো যতটুকু আটা নেওয়া হয় তার থেকে একটু বেশি পরিমাণ পানি নিলে একটা পারফেক্ট ডো তৈরি হয়। আমি এখানে ২ কাপের থেকেও কম আটার সাথে ২ কাপ পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে এই রুটিটা তৈরি করার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো তাওয়াটা ঠিকমতো গরম করে নেওয়া।
প্রথমে চুলা হাই হিটে রেখে তাওয়া গরম করে নিতে হয়। তারপর কয়েক ফোঁটা সয়াবিন তেল দিতে হয়। যদি তেলটা তাওয়ার এক জায়গায় না থেকে চারিদিকে ছড়িয়ে যায় তাহলে বুঝতে হয় তাওয়াটা ঠিকঠাক মতো গরম হয়ে গিয়েছে। তারপর চুলার আঁচ কমিয়ে একটা টিস্যু দিয়ে তেলটা তাওয়ার চারিদিকে ছড়িয়ে কয়েক চামচ ডো দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে গোল শেপ করে ঢাকনা দিয়ে দিতে হয়। এরপর চুলাটা বাড়িয়ে দিতে হয়। ঢাকনাটা দিলে রুটিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাওয়া থেকে চট করে উঠে চলে আসে। এরপর চামচ দিয়ে কয়েকবার উল্টে পাল্টে চেপে চেপে নিলেই তৈরি হয়ে যায় খুব সুন্দর ফুলকো ফুলকো একটি রুটি। আর এই রুটিটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিবার ডোটা তাওয়ায় দেওয়ার আগে চুলাটা কমিয়ে নিতে হবে আর তাওয়াটাকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর এই রুটিটা তৈরি করার জন্য অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করতে হবে। আমি এভাবে 3টা রুটি তৈরি করে নিয়েছি আর বাকি ডোটা দিয়ে আমি পরোটা তৈরি করব। আপনারা হয়তো শুরুতেই খেয়াল করেছেন আমি ডো তৈরি করার পর 2 চামচ গুঁড়ো দুধে একটু পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম। দুধের ওই মিশ্রণটা এখন ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক রুটি তৈরি করার মতোই তাওয়ায় দিয়ে দিয়েছি। তবে অনেকেই পরোটা তৈরি করার সময় চিনি আর ডিম ব্যবহার করে, আমি করি না। কারণ চিনি ব্যবহার করলে ডোটা একেবারেই পাতলা হয়ে যায়, আবার আটা মেশাতে হয়, এতে ঝামেলা বাড়ে এবং অনেকটা সময়ও নষ্ট হয়। তাছাড়া চিনি মেশালে রুটিটা তাওয়া থেকে একেবারেই উঠতে চায় না, তাওয়ার সাথে আটকে থাকে, অনেক সময় রুটিটা নষ্ট হয়ে যায়। আর আমি ডিমটা ব্যবহার করি না, কারণ আমার বাচ্চারা এভাবে ডিম দিলে গন্ধটা একেবারেই নিতে পারে না। তারপর রুটিটা দুবার উল্টে এপিঠে ওপিঠে কিছুটা তেল দিয়ে চেপে চেপে নিলে হয়ে যাবে ফুলকো ফুলকো পরোটা। তবে এই রুটি এবং পরোটাগুলো গরম খেতেই ভালো লাগে। আমি শুরুতেই রুটিগুলো তৈরি করিনি। আগে দুপুরের জন্য ভাত, ডাল, ভাজি এবং বাবুর জন্য খিচুড়ি তৈরি করে নিয়েছিলাম। তারপর সব শেষে রুটি তৈরি করেছি। সবগুলো কাজ আমি একটানা করতে পারিনি, কারণ এর মাঝে বাবু দুবার জেগে গিয়েছে। তখন চুলা বন্ধ করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার রান্না করতে এসেছিলাম। পাশের চুলার দুধটাও গরম হয়ে গিয়েছে আর এদিকে আমি আলাদা করে ডিমটাও ভেজে নিচ্ছি। এরপর পরোটার উপরে সামান্য চিনি ছড়িয়ে দিয়ে তার উপরে ডিম দিয়ে রোল তৈরি করে বাচ্চাদের নাস্তাটা রেডি করে দিয়েছি। আর সাথে দিয়েছি কলা, খেজুর আর অল্প পরিমাণে দুধ। বাচ্চারা মজা করে খাবারটা খেয়ে নিয়েছে। আমি আর ওদের বাবা সুযোগ বুঝে খেয়ে নেব। মেয়েকে ওর বাবা স্কুলে দিয়ে এসেছে। ছেলে একাই স্কুলে যেতে পারে, ও চলে গিয়েছে। এদিকে আমারও যাওয়ার সময় হয়ে এসেছে। বাবুকে একটু খাইয়ে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। আজকের এই ভিডিওতে আমার গায়ের বোরকা, বোরকার উপরের হিজাব, কোটি এবং আমার হাতের ভ্যাগটি আমার নিজের হাতের সেলাই করা। তো এইসব নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভালো থাকার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।